আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় অভিভাবক বিন্দু, আমার প্রিয় স্যারেরা, যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আজকের এই ক্লাসে খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি সেশন নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো এবং তথ্য শেয়ার করব। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় ভিউয়ার যারা রয়েছে, নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি শিক্ষণ অভিজ্ঞতা ৪, এই নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের যে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় রয়েছে, সেটা হচ্ছে শিক্ষণ অভিজ্ঞতা ৪, সমস্যা সমাধানে প্রোগ্রামিং। এই সমস্যা সমাধানে প্রোগ্রামিং এর যে গুরুত্বপূর্ণ কিছু বেসিক ধারণা, সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি যদি আজকের ভিডিওটি দেখো শেষ পর্যন্ত, দেখবা যে তোমরা অনেক নতুন নতুন কিছু তোমরা জানতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আরো অন্য নবম শ্রেণীর বিভিন্ন ক্লাসগুলো দেখতে চাও, অবশ্যই আমাদের চ্যানেলের প্লে লিস্ট রয়েছে, প্লে লিস্টে গেলে নবম শ্রেণীর ওখানে অনেক ধরনের ক্লাস রয়েছে তোমার চ্যাপ্টার অনুযায়ী, সেশন অনুযায়ী। আশা করি তোমরা দেখে নেবে। তো এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, দেখো ছবিটি আসলে কি বোঝাচ্ছে, এখানে ছবিটা দিয়ে আসলে আমরা কি বুঝতে পারছি। এটা হচ্ছে মূলত রোবট, এটা হচ্ছে মানুষ। মানুষে হ্যালো, এটা কিন্তু আমরা হ্যালো যে কথাটা বলি, এই কথাটা কিন্তু রোবট কিন্তু বোঝে না, রোবটকে কনভার্ট করে বোঝাতে হয়। তো এখানে এই বিষয়টাই হচ্ছে কি, আসলে একটু করে দেখি আমরা ছবিটা যেটা দেখতে পাচ্ছি, যন্ত্র কিন্তু কিছুই বোঝে না, যন্ত্রকে আরেকটা মাধ্যম দিয়ে আরেকটা কনভার্ট করে ভাষাকে চেঞ্জ করে মূলত বোঝাতে হয়। কেমন? যেমন এমন কিছু ভাষা আছে যেখানে ওই ভাষার রীতিনীতি অনুসরণ করে, রীতিনীতি অনুসরণ করে নির্দেশ লিখলে কম্পিউটার বুঝতে পারে, সে ভাষাগুলো হলো প্রোগ্রামিং ভাষা। ঠিক আছে? তাহলে কম্পিউটারকে যদি বুঝাতে হয়, তাহলে কম্পিউটারের কিছু রীতিনীতি আছে, কম্পিউটারের ভাষার কিছু রীতিনীতি আছে, অনুসরণ করতে হয়, এগুলা নিয়মগুলো তোমাকে মেনে চলতে হয়। নিয়ম মেনে যদি তুমি প্রোগ্রামকে বুঝাতে চাও, প্রোগ্রামের মাধ্যমে কম্পিউটারকে বা বিভিন্ন যন্ত্রাংশকে বুঝাতে চাও, সেটাই হলো মূলত হচ্ছে প্রোগ্রামিং ভাষা। কেমন? আসো আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই। আমরা প্রোগ্রামিং ভাষা কি আসলে একটু করে জানলাম, যেটা হচ্ছে একটা নির্দিষ্ট নীতিমালা থাকবে, একটা নিয়ম নীতি থাকবে, নিয়ম নীতি অনুসরণ করে মূলত এটাকে তৈরি করতে হয় বা লিখতে হয়। তো আমরা এখন জানবো হচ্ছে প্রোগ্রামিং ভাষার নাম। আমাদের বর্তমান পৃথিবীতে অনেক ধরনের প্রোগ্রামিং ভাষা রয়েছে। যেমন বাংলাদেশের ভিতরে বা পৃথিবীর ভিতরে প্রায় অনেক ভাষার মধ্যে, তবে সবচেয়ে জনপ্রিয় যে ভাষাটা রয়েছে পাইথন, জাভা, জাভাস্ক্রিপ্ট, সি প্লাস প্লাস, পিএইচপি, হ্যাঁ? অনেকগুলো ভাষা রয়েছে। তো আমাদের নবম শ্রেণীর বইতে যে প্রোগ্রামটি দেওয়া হয়েছে তোমাদের জন্য, তোমাদেরকে শিখানোর জন্য, বোঝানোর জন্য, সেটা হচ্ছে পাইথন। ঠিক আছে? পাইথন প্রোগ্রামটা দিয়ে তোমাদেরকে ক্লাস ৮ম শ্রেণীতেও দেওয়া আছে এবং ৯ম শ্রেণীতেও দেওয়া আছে কিভাবে প্রোগ্রামিং তৈরি করতে হয়, প্রোগ্রামিংটা আসলে কি, প্রোগ্রামিং কিভাবে কাজ করে, হ্যাঁ? প্রোগ্রাম দিয়ে কি কি কাজ করা হয়, এই বিষয়গুলো আমাদের বইতে আছে। তো সে অনুযায়ী আমি মূলত বেসিক তোমাদেরকে পাইথনের ধারণাটা দিচ্ছি, প্রোগ্রামিং এর ধারণাটা দিচ্ছি। আরো সামনে পাইথনের বিষয়ে আরো বিস্তারিত ক্লাস আমাদের পরবর্তী ক্লাসগুলোতে থাকবে আশা করি। তো এখানে পাইথন প্রোগ্রামের সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছি, যেটা হচ্ছে ১৯৯১ সালে গিডু ভ্যান রসম নামকরণ করেন। এই যে পাইথন প্রোগ্রামটি আসলে মূলত নামকরণ করেছিল ১৯৯১ সালে গিডু ভ্যান রসম। ঠিক আছে? এর বৈশিষ্ট্যটা কি? এই পাইথন প্রোগ্রামের বৈশিষ্ট্যটা হচ্ছে সংক্ষিপ্ত সিনট্যাক্স। ঠিক আছে? এটা একেবারে খুব সহজ। এটা কোনো নির্ভেজাল, একেবারে যে কেউ এটা খুব সহজে বুঝতে পারে। সংক্ষিপ্ত, মানে শর্ট। তারপরে ওপেন সোর্স, উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা, এটা খুবই উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষাগুলো তৈরি করা যায় এই পাইথন প্রোগ্রাম দিয়ে। সব ধরনের প্ল্যাটফর্মে ব্যবহার করা যায়। এটা যত ধরনের প্ল্যাটফর্ম রয়েছে তোমার প্রোগ্রামিং তৈরি করার জন্য, তোমার বিভিন্ন প্রোগ্রাম তৈরি করার জন্য যেই বড় বড় প্ল্যাটফর্ম গুলো রয়েছে, এইগুলো মূলত ব্যবহার করা যাবে খুব সহজেই। তো দেখো, সহজেই প্রোগ্রামিং শেখার জন্য পাইথন বেশ মজার ভাষা। এখানে বলছে হোয়াট ইজ পাইথন ইউজড ফর, বলতেছে যে প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রাম দিয়ে কি কি কাজ করা যায়। অনেক ধরনের কাজ করা যায়। কেমন? দেখো এখানে গেম ডেভেলপমেন্ট, গেম তৈরি করা যায়, প্রোগ্রামিং তৈরি করা যায়, ডাটা অ্যাক্সেস করা যায়। ঠিক আছে? তারপরে যা ওয়েব ডেভেলপ করা যায়, ল্যাঙ্গুয়েজ ভাষা ডেভেলপ করা যায়, সার্চ ইঞ্জিন তৈরি করা যায়। অনেক ধরনের কাজ কিভাবে করা যাবে, এই সফটওয়্যারটা দিয়ে করা যাবে, পাইথন প্রোগ্রামটা দিয়ে করা যাবে। এখন আমরা একটু করে জানবো পাইথন প্রোগ্রাম দিয়ে কি কি কাজ করা যায়। পাইথন দিয়ে কাজ করা যাবে ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি। দেখো ওয়েব অ্যাপ্লিকেশন কিভাবে তৈরি করে, যেমন ওয়েবসাইট কিভাবে তৈরি করবে, সেটা এই প্রোগ্রাম দিয়ে তুমি তৈরি করতে পারবে। তারপর হচ্ছে ই কমার্স স্টোর, অনলাইন গেম, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ব্লগিং সাইট,
এই যে ই-কমার্স, ইলেকট্রনিক কমার্স যেটা আমরা অনলাইনের মাধ্যমে বিভিন্ন কেনা বিভিন্ন মালামালগুলো ক্রয় করে থাকি, বিক্রি করে থাকি, যেমন দারাজ, বিক্রয়.com আছে না? এগুলো দিয়ে কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে বিভিন্ন জিনিসপত্রগুলো ক্রয় করে থাকি। তাই না? তারপরে আমরা অনলাইনে বিভিন্ন গেম খেলে থাকি। আবার অফলাইনেও আমরা সফটওয়্যারগুলো ডাউনলোড করে আমাদের মোবাইলে, ল্যাপটপে, কম্পিউটারে আমরা কিন্তু এগুলো খেলে থাকি। এগুলো মূলত এই পাইথন প্রোগ্রাম দিয়ে তৈরি করা। কেমন? তারপরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এই তোমার আম Facebook, Twitter, Instagram, Messenger, তারপরে WhatsApp, ইমো, ভাইবার এগুলোর মাধ্যমে যে আমরা সামাজিকভাবে যোগাযোগ করি, একজনের সাথে তথ্য আদান-প্রদান করি। এই জিনিসগুলো মূলত তৈরি করা হয়েছে কিসের মাধ্যমে? পাইথন প্রোগ্রাম দিয়ে। খুব সহজে তুমি এই কাজগুলো করতে পারবা। কেমন? তারপর হচ্ছে ব্লগিং সাইট, আমরা বিভিন্ন ব্লগে লেখালেখি করি, বিভিন্ন ওয়েবসাইটে আমার ভালো লাগাগুলো, আমার মন্দ লাগাগুলো বিভিন্নভাবে আমরা এগুলো লেখালেখি করি। সমাজের, গ্রামের বিভিন্ন সমস্যাগুলো আমরা তুলে ধরি ব্লগ সাইটের মাধ্যমে। এগুলো মূলত তৈরি করা হয় পাইথন প্রোগ্রাম দিয়ে। পাইথন প্রোগ্রাম আসলে খুবই মজাদার একটি সফটওয়্যার, মজাদার একটি সফটওয়্যার, যেটা বিভিন্নভাবে অ্যাপস তৈরি করা যাবে, যে অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করতে পারবা, তারপরে iOS অ্যাপ, উইন্ডোজ ফোন অ্যাপ, ঠিক আছে? ক্রয়, তারপরে যে ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ, অনেক ধরনের প্রোগ্রামিং কাজ করা যাবে কিসের মাধ্যমে? এই পাইথন প্রোগ্রামটা দিয়ে। তো এটা বর্তমান সমাজে আমাদের এমন একটা পরিস্থিতি আসছে যে আমরা অনলাইনের মাধ্যমে এবং অফলাইনে সার্বক্ষণিকই আমরা কিন্তু কিসের মাধ্যমে আছি? আমরা কিন্তু প্রোগ্রামের মাধ্যমে আছি। ঠিক আছে? প্রোগ্রাম ছাড়া আমাদের আগামীর পৃথিবী একদম চলবে না। পুরো পৃথিবীটা আমাদের নিয়ন্ত্রণ করবে হচ্ছে প্রোগ্রামিং এর সাহায্যে। তো প্রোগ্রামিং এর কিছু অপারেটর আছে, কিভাবে কাজ করার কিছু সূত্র আছে। হ্যাঁ? যেমন আমরা যদি যোগ বলি, যোগটা তো আমরা চিনি। তারপরে বিয়োগ এটাও ঠিক আছে। তারপরে হচ্ছে গুণটাকে আমরা ধরবো হচ্ছে স্টার দিয়ে। আমাদের কিবোর্ডের ভিতরে রয়েছে স্টার। স্টারটা হচ্ছে মূলত গুণের হিসাবে ব্যবহার হবে এই প্রোগ্রামিং এর ভিতরে। প্রোগ্রামিং এর সাহায্যে যদি তুমি কোনো গুণ করতে চাও, তাহলে এই স্টার চিহ্নটা ব্যবহার করতে হবে। তারপরে হচ্ছে তুমি যদি ভাগ করতে চাও, ডিভিশন ভাগ করতে চাও, কোনো সংখ্যাকে ভাগ করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে এই চিহ্নটা ব্যবহার করতে হবে, যেটা আমরা বলে থাকি স্ল্যাশ অথবা ওবলিক, এটা ব্যবহার করতে হবে। তারপরে হচ্ছে আরেকটা আছে হচ্ছে পার্সেন্ট, এটাকে বলে, এটি হচ্ছে মডুলো, যেটা হচ্ছে কোনো বাকশেষ কোনো সংখ্যাকে ভাগ করার পরে, মনে করো তুমি ৯ কে ৪ দিয়ে ভাগ করলা, ৪ দুগুণ ৮, তাহলে আরো এক বাকশেষ থাকি গেল। এই সংখ্যা, এই ধরনের সিস্টেমগুলো বের করতে গেলে তোমাকে পার্সেন্ট ব্যবহার করতে হবে। তো যোগের ক্ষেত্রে দেখো, এটি যোগ, এডিশন অপারেটর, এই অপারেটর ব্যবহার করে অপারেটরটির দুই পাশের থাকা দুটি ভেরিয়েবলের যোগ বের করা যাবে। তো ভেরিয়েবলটা কি আসলে, এগুলো নিয়ে আরো বিস্তারিত আমাদের আলোচনা হবে। তোমরা শুধু ভেরিয়েবলটা কি এটা বুঝো, দুইটা সংখ্যাকে যোগ করার জন্য এই চিহ্নটা ব্যবহার হবে। তারপরে হচ্ছে এটি বিয়োগ, সাবট্রাকশন অপারেটর, এই অপারেটর ব্যবহার করে অপরটির সাথে দুই পাশে থাকা দুটি ভেরিয়েবলের বিয়োগফল বের করা যাবে। যেমন তুমি যোগটা যদি করতে পারো, তাহলে অটোমেটিক্যালি বিয়োগটাও করতে পারবে। কেমন? তারপরে তুমি যদি বিয়োগ করতে পারো, যোগ করতে পারো, অটোমেটিক্যালি গুণটাও করতে পারবে, যে মাল্টিপল অ্যাপ্লিকেশন অপারেটর। এই অপারেটর ব্যবহার করে অপারেটরটির পাশে থাকা দুইটি ভেরিয়েবলের গুণফল বের করা যাবে এই চিহ্নটা দিয়ে। কেমন? তারপরে একই চিহ্ন যদি ভাগ করতে চাও, এটি ভাগ, ডিভিশন অপারেটর। এই অপারেটর ব্যবহার করে অপারেটরটির বাম পাশে থাকা ভেরিয়েবলকে ডান পাশে থাকা ভেরিয়েবল দিয়ে ভাগ করে ভাগফল বের করা যাবে এই চিহ্নটা দিয়ে। কেমন? আমরা আসলে ভেরিয়েবলটা কি, আসলে এটা নিয়ে আরো বিস্তারিত আমরা আলোচনা করব। আমাদের সামনে এই পাইথন প্রোগ্রাম নিয়ে অনেক ধরনের অনেক ক্লাস থাকবে। ঠিক আছে? তারপর পার্সেন্টটা কি? এটি হচ্ছে মডুলো অপারেটর। এই অপারেটর ব্যবহার করে অপারেটরটির বাম পাশে থাকা ভেরিয়েবলকে ডান পাশে থাকা ভেরিয়েবল দিয়ে ভাগ করে ভাগশেষ বের করা যাবে। যদি কোনো ভাগশেষ থাকে কোনো অঙ্কের ভিতরে, তুমি যদি এইভাবে যদি এই প্রোগ্রামিং এর সাহায্যে করতে চাও, তাহলে অবশ্যই করতে পারবে। ঠিক আছে? তাহলে পাইথনের যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং ভাগশেষ করার এই বিভিন্ন সূত্রগুলো আমরা জেনে নিলাম। এরপরে আসা হচ্ছে পাইথন এবং হচ্ছে থনি, এই দুইটা সফটওয়্যার লাগবে। তুমি যখন কম্পিউটারে প্রোগ্রামিং এর কাজ শুরু করবা, তখন তোমাকে এই পাইথন এই প্রোগ্রামটি তোমার ল্যাপটপে হোক, তোমার ডেস্কটপে হোক, কি করতে হবে? ইনস্টল করে রাখতে হবে। যেমন দেখো এখানে ইনস্টল পাইথন 3.11 এবং 11.4 এবং 66 বিট। এই সফটওয়্যারটি আমাদের, এর আগে আমি একটি সফটওয়্যারটা কিভাবে ডাউনলোড করতে হয়, তুমি গুগলে যেতে হবে। গুগলে গিয়ে পাইথন ফ্রি পাইথন ভার্সন লিখলে মূলত এই যখন এই বিটটা আসবে, এটা দেখে তুমি ডাউনলোড করে নিবে ফ্রি। এটাতে কোনো টাকা লাগবে না। ঠিক আছে? এই পাইথন প্রোগ্রামটা দিয়ে তুমি সব কাজ করতে পারবে। এই পাইথন প্রোগ্রাম দিয়ে কাজ করার জন্য
তোমাকে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে থনি। থনি নামের এই দেখো এই আইকন টিএইচ, এই থনি নামের আরেকটা সফটওয়্যার রয়েছে, এটাকেও তোমাকে কি করতে হবে, ডাউনলোড করতে হবে। এই থনির মাধ্যমে মূলত তুমি কাজটা করবে। যে এই কাজটা করতে গেলে আমাদের নবম শ্রেণীর বইতে আছে কিন্তু থনিটা কিভাবে ডাউনলোড করবা এবং পাইথনটা কিভাবে ডাউনলোড করবা, আমার নবম শ্রেণীতে এই দুইটা সফটওয়্যার রয়েছে। এই দুইটা সফটওয়্যারের ব্যবহার সম্পর্কেও আমরা বিস্তারিত ক্লাস আমাদের সামনে আসতেছে। তো দেখো তুমি যখন কাজ করবে, এখানে কিছু ডাটা টাইপ করতে হবে। এই ডাটা টাইপের জন্য কিছু সংকেত রয়েছে, যেমন ইআইএনটি। ইএনটি কে সংক্ষেপে ইএনটি বলা হয়। এটাকে যদি আমরা পুরোবারে ভেঙে বলি, সেটা হচ্ছে ইন্টিজার। তোমাকে যখন প্রোগ্রামিং এ কাজ করতে যাবা, তখন বিভিন্নভাবে ডাটা টাইপ করতে যাবা, তখন তোমাকে এই সংকেতগুলো জানতে হবে। ইএনটি মানে হচ্ছে ইন্টিজার, ফ্লট মানে হচ্ছে ফ্লটিং নাম্বার, এসটিআর মানে হচ্ছে স্ট্রিং, বুল মানে হচ্ছে বুলিয়ান। ঠিক আছে? এগুলো মূলত তুমি যখন কোনো তথ্য ইনপুট করতে যাবা, ডাটা টাইপ করতে যাবা, তখন তোমাকে এই শব্দগুলো ব্যবহার করতে হবে। এগুলা ধরো এক ধরনের সূত্র। এগুলা দিয়ে তুমি মূলত তুমি প্রোগ্রামিংটা তৈরি করবা, প্রোগ্রামিং এর কোডগুলা লিখবা। ঠিক আছে? এখন এমন একটা সময় আসছে, তুমি প্রোগ্রামিং না শিখে উপায় নেই। একেবারে 6-7 এর বই থেকে এখন প্রোগ্রামিং এর তোমাদেরকে ধারণা দিচ্ছে। তোমরা আমার 6 এর ক্লাসগুলো দেখিও, 7 এর 8 এর যে ডিজিটাল প্রযুক্তি ক্লাসগুলো রয়েছে এগুলো দেখিও। এগুলোর ভিতরে আরো বিস্তারিত আলোচনা আমরা করেছি। তো এখন শুধু আমরা যতটুকু জানবো সেটা হচ্ছে আইএনটি দিয়ে ইন্টিজার, ফ্লট দিয়ে হচ্ছে ফ্লটিং নাম্বার, এসটিআর দিয়ে স্ট্রিং এবং বুল দিয়ে আমরা বুঝাবো হচ্ছে বুলিয়ান। এতটুকু আমরা শিখি, প্রাথমিক ধারণা। কেমন? তারপরে যে ভেরিয়েবল হলো প্রোগ্রামে মেমোরি লোকেশনের নাম। ওই যে একটু আগে আমরা বলছিলাম ভেরিয়েবলটা কি আসলে? ভেরিয়েবল হলো কম্পিউটার প্রোগ্রামের মেমোরি লোকেশনের নাম, যেখানে অনেকগুলো তথ্য থাকবে। যেরকম আমরা মোবাইলের মেমোরিতে কি থাকে? মোবাইলের মেমোরিতে আমরা ছবি রাখি, ভিডিও রাখি, অডিও রাখি, বিভিন্ন গান রাখি, তাই না? মেমোরির ভিতরে। তো এখানে ভেরিয়েবল হচ্ছে প্রোগ্রামের একটা মেমোরি, যেখানে অনেকগুলো তথ্য তুমি জমা রাখবা। ঠিক আছে? যার মান পরিবর্তনশীল। এই ভেরিয়েবলটা কিন্তু বিভিন্ন সময় পরিবর্তন হতে পারে। এটা একেক সময় একেক নাম হতে পারে। একেক সে তথ্য তুমি রাখতে পারবা এখানে। ঠিক আছে? এখন দেখো, ভেরিয়েবল নামে শুধু এই ভেরিয়েবল গুলাকে কি নামে রাখতে পারবা তুমি? যেমন ভেরিয়েবল গুলাকে তুমি নাম রাখতে পারবা বড় হাতের এ টু জেড। বড় হাতের এ টু জেড দিয়ে যে কোনো একটা ভেরিয়েবলের নামকরণ করতে পারবা তুমি। তারপরে ছোট হাতের এ টু জেড যে কোনো একটা নাম ব্যবহার করতে পারবা। আবার 0 থেকে 9, 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে, এগুলো দিয়ে তুমি কি ভেরিয়েবল করতে পারবা। ঠিক আছে? আবার এই যে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট মানে হচ্ছে প্রথম বন্ধনী যেটা বলি আমরা, এটাও তুমি কি করতে পারবা, ব্যবহার করতে পারবা। আবার এখানে ওই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে একটা আন্ডারস্কোর আছে। আমরা একটা জিনিস বুঝবো, যেটা হচ্ছে হাইফেন আর আন্ডারস্কোরের ভিতরে পার্থক্যটা। আন্ডারস্কোরটা হবে একেবারে নিচে, আর হাইফেন হবে লেখার মাঝামাঝি, মানে মাঝখানে। দেখো এখানে দেওয়া হয়েছে, এটা হচ্ছে হাইফেন, দেখো এটা হচ্ছে হাইফেন। আর এটার নিচে যেটা একেবারে লাইনের নিচে থাকবে, এটা হচ্ছে আন্ডারস্কোর। ঠিক আছে? এভাবে করে আমরা বুঝবো। তো ভেরিয়েবল নামের ক্যারেক্টার সমূহের মধ্যে কোনো স্পেস রাখা যাবে না। মনে করো তুমি ভেরিয়েবলকে নামকরণ করলা, মনে করো ধরলা হচ্ছে আপেল। তো আপেল পুরা সংখ্যাটা কি হতে পারে? অত বড় হাতের হবে, না হয় ছোট হাতের হবে। কিন্তু মাঝখানে কোনো স্পেস দেওয়া যাবে না। স্পেস দিলে তোমার এটা কিন্তু ভেরিয়েবল কাজ করবে না। যেমন একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যার যদি তুমি আন্ডারস্কোর দিয়ে দাও, তাহলে কি হবে? একটা সংখ্যার সাথে একটা সংখ্যার যোগফল থাকবে। একটা সংখ্যার একটার সাথে কি থাকবে? লিঙ্ক থাকবে। তাহলে ভেরিয়েবল নামের ক্যারেক্টার সমূহের মধ্যে কোনো স্পেস রাখা যাবে না। তাহলে আমরা যদি যে ভেরিয়েবলের নামকরণ করব, ওটার ভিতরে কোনো কি রাখা যাবে না? স্পেস রাখা যাবে না। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। তারপরে হচ্ছে ভেরিয়েবলের নামের কোনো বিশেষ চিহ্ন। মনে করো আমি যে ভেরিয়েবল, যে মেমোরিটা লোকেশন ঠিক করব, এটার নাম দেব, এখানে কিন্তু তুমি এটা ব্যবহার করতে পারবে না। এই নাম দিয়ে তুমি ভেরিয়েবল তৈরি করতে পারবে না। তারপর হচ্ছে হ্যাশ, এই হ্যাশ চিহ্নটা দিয়ে ভেরিয়েবল ব্যবহার করা যাবে না। তারপরে এটা কি? এটা হচ্ছে ডলার চিহ্ন। কেমন? এটা হচ্ছে অ্যান্ড, এটা ব্যবহার করতে পারবে না। ডলার চিহ্ন ব্যবহার করতে পারবে না। তারপরে স্টার চিহ্ন ব্যবহার করা যাবে না। এই চিহ্নগুলো দিয়ে কোনো ভেরিয়েবলের নামকরণ করা যাবে না। এগুলো আমাদেরকে খুব মনে রাখতে হবে। এখন আসো, ভেরিয়েবল ঘোষণার নিয়মটা কি? কিভাবে তুমি ভেরিয়েবল নিয়মটা ঘোষণা করবা? ভেরিয়েবলের নামের প্রথম অক্ষরের কোনো সংখ্যা 0 থেকে 9 ব্যবহার করা যাবে না। দেখছো না? আরেকটা নিয়ম। তুমি যখন ভেরিয়েবল তুমি তৈরি করবা, এটা মেমোরির আগে তথ্য জমা করে রাখবা। এখানে কিন্তু কোনো সংখ্যার সামনে, কোনো ওয়ার্ডের সামনে, ঠিক আছে? কোনো জেড এর কোনো সামনে কি করতে পারবে না? 0 থেকে 9 পর্যন্ত কোনো সংখ্যা
দিতে পারবে না। আমাদের কিন্তু পরবর্তী স্লাইডে আসতেছে, দেখবা তোমরা। তারপরে আরো কি কি ব্যবহার করা যাবে না দেখো, যেমন কিওয়ার্ড ব্যবহার করা যাবে না, ইফ, ইলস, ইলিফ, তারপরে ব্রেক, চুইস গুলো ভেরিয়েবলের নাম হিসাবে ব্যবহার করা যাবে না। এই শব্দগুলো দিয়েও কি করতে পারবে না তুমি, ভেরিয়েবলের নামকরণ করতে পারবে না। বিষয়টা সহজভাবে বুঝো। এই যে কথাগুলো বলেছি, এই সত্যগুলো যদি তুমি মানতে পারো, এই সত্যগুলো তোমার মুখস্থ মাথায় যদি রাখতে পারো, তাহলে তুমি খুব সহজে প্রোগ্রামিং এর কাজগুলো করতে পারবা, কোডিং গুলো করতে পারবা। কেমন? এবার আসো এখানে কিছু আমরা দেখি ভেরিয়েবলের নাম এবং সঠিক বা ভুল। এখন দেখো এখানে নাম্বার 1, এটা কিভাবে শুদ্ধ হয়েছে? দেখো এটার কোনো স্পেস নাই। প্রথম কথা হচ্ছে এটা কোনো স্পেস নাই। তারপরে এটার সামনে কোনো সংখ্যা নাই। ঠিক আছে? পিছনে সংখ্যা আছে। এর নামের কি আছে, শেষে কিন্তু 1 আছে, অসুবিধা নেই। কিন্তু 1 টা সামনে দিতে পারবা না। যেমন এটা সঠিক। এই যে ভুল হয়েছে কিভাবে এটা? এই যে নামের আগে 1 দেওয়া হয়েছে, এইজন্য ভুল। ওই যে আমরা বললাম যে কিছু শর্ত আছে, কিছু নীতিমালা আছে, কিছু নিয়ম নীতি আছে। এই নিয়ম নীতি মেনে তোমাকে মানতে হবে, না হলে কিন্তু তুমি প্রোগ্রামিং এ কাজ করতে পারবে না। তারপরে হচ্ছে নেম @1, তাহলে এটাও ভুল। ওই যে মাঝখানে বলছে, কোনো চিহ্ন ব্যবহার করা যাবে না। তুমি যখন ভেরিয়েবল গুলো ঘোষণা করবা, ভেরিয়েবল লিখবা, ওখানে কিন্তু এই যে কোনো ওয়ার্ডের মাঝখানে, সংখ্যার মাঝখানে তুই লিখতে পারবা না। ঠিক আছে? এটা কিন্তু ঠিক আছে, সঠিক। কিভাবে? কারণ এখানে আরেকটা সংখ্যা আছে। আরেকটা সংখ্যার মাঝখানে আন্ডারস্কোর দিয়ে এই নামের সাথে, নেমের সাথে কি করা হয়েছে? এটা সংযুক্ত করে দেওয়া হয়েছে। ঠিক আছে? তাহলে এটা সঠিক। তারপরে দেখো এখানে এটা কি জন্য সঠিক হয়েছে? এগুলো সবগুলো হচ্ছে ক্যারেক্টার, মানে হচ্ছে বর্ণমালা। বড় হাতের ছোট হাতের হতে পারে, অসুবিধা নেই। তবে কোনো স্পেস নাই, ফাঁক নাই, একসাথে লাগানো আছে। ঠিক আছে? অ্যাজ টু নেম, সঠিক এটা। তারপরে এটা কেন ভুল হচ্ছে? দেখো এখানে নেমের আগে এখানে কি আছে? স্পেস আছে। তাহলে তুমি যখন ভেরিয়েবল ঘোষণা করবা, ভেরিয়েবল দিবা, যেখানে তথ্য রাখবা, মেমোরি রাখবা, মেমোরির ভিতরে বিভিন্ন তথ্য রাখবা, সেখানে কি করতে পারবে না? কোনো ফাঁক রাখতে পারবে না, কোনো ক্যারেক্টারের ভিতরে, কোনো লেখার ভিতরে। ওকে? তাহলে আমরা ভেরিয়েবলের নাম এবং সঠিক এবং ভুলগুলো জেনেছি। আমাদের বইতে আরো বিস্তারিত দেওয়া আছে। তোমরা আরেকটু করে এই পাঠটি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা আরেকটু করে পড়ে নিবা। দেখো আমরা এখন এখানে কোডিং করলাম। এই যে এগুলো হচ্ছে কোড। এখানে কিছু সূত্র বসাইছে, যে নাম্বার 1, নাম্বার 2, এই যে প্লট ইনপুট, তারপরে এন্টার দ্য ভ্যালু অফ নাম্বার 1। ঠিক আছে? এগুলো মূলত হচ্ছে কোড। এভাবে এই যা খালি জায়গাটার ভিতরে আমরা কোড লিখবো, কিন্তু আউটপুটটা কোথায় দেখাবে? এটা এর নিচে যে জায়গা আরেকটা আছে, দেখো এটাতে হচ্ছে আউটপুট তোমাকে দেখাবে, শো করবে। তুমি এখানে কোড লিখবা, আউটপুটটা এখানে শো করবে। ঠিক আছে? তাহলে এই পেজটাকে বলে কোডিং পেজ, এটা হচ্ছে আউটপুট পেজ। আমরা এতটুকু শিখলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদেরকে এই নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির শিখন অভিজ্ঞতা 4 এর যে পাইথন প্রোগ্রাম নিয়ে যে বিষয়গুলো রয়েছে, এটার বেসিক কিছু ধারণা নিয়ে আজকের ক্লাসটি করেছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো তোমাদের পাইথন প্রোগ্রাম নিয়ে আজকের ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই জানাবে। আবার পাইথন প্রোগ্রামের আর কোন কোন বিষয়গুলো তোমার ধারণা থাকা দরকার, বা আরো কি কি বিষয় তোমার ভিডিও দেওয়া দরকার, প্র্যাকটিক্যালি, ব্যবহারিক, এটা অবশ্যই তুমি আমাকে জানাবা। আর যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আমাদের পরিবারভুক্ত হবে। তাহলে নতুন নতুন ভিডিওগুলো তোমার কাছে চলে যাবে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।